আমি এস.এম.জেড ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অর্থনীতি দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স কোর্সের আমাদের একটি চলমান পাঠ চলছিল, যার নাম ছিল ভোক্তার আচরণ তত্ত্ব, নিরপেক্ষ রেখা বিশ্লেষণ। আমরা সেই অধ্যায়টির আজকে দ্বিতীয় পর্ব শুরু করব। আমি মূল আলোচনায় যাওয়ার আগে গত ক্লাসে আমরা কি অধ্যয়ন করেছিলাম সেটি নিয়ে আমি একটু কথা বলি। গত ক্লাসে তোমরা দেখেছিলে যে নিরপেক্ষ রেখা বলতে আমরা আসলে কি বুঝি, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য, নিরপেক্ষ রেখার বিভিন্ন ধরনের আকৃতি, তারপরে এক এক ধরনের পণ্যের ক্ষেত্রে আমাদের নিরপেক্ষ রেখার আকৃতি কেমন হতে পারে। তারপর তোমরা দেখেছিলে যে প্রান্তিক বদলের হার কত ধরনের হতে পারে এবং প্রান্তিক বদলের হারের ভিন্নতার কারণে আমাদের নিরপেক্ষ রেখার আকৃতি কেমন ধরনের হতে পারে। তাছাড়া তোমরা বাজেট রেখা দেখেছ, বাজেট রেখার আকৃতি দেখেছ, তোমরা বাজেট রেখার স্থানান্তর দেখেছ এবং আমরা সবশেষে দেখেছি নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার মধ্যে পার্থক্য। এতটুকু তোমরা গত পর্বে দেখেছিলে। আজকে আমরা নতুন জায়গা থেকে শুরু করব। আচ্ছা, অধ্যায়ের নামটা একবার লিখে নিই আমি। অধ্যায়ের নাম হচ্ছে, তোমরা জানো, ভোক্তার আচরণ তত্ত্ব, নিরপেক্ষ রেখা বিশ্লেষণ। এই পুরো চ্যাপ্টারটাই হচ্ছে নিরপেক্ষ রেখা নিয়ে। আচ্ছা, এখন আমি এভাবে বলি, আমরা আজকে শুরু করবো হচ্ছে ভোক্তার ভারসাম্য। ভোক্তার ভারসাম্য, এটা ফার্স্ট ইয়ারে তোমরা দেখছো, আমি একবার বলি। আচ্ছা, আমাকে এমন একটা কথা বলো, ভোক্তা আসলে কোন জায়গায় ভারসাম্যে পৌঁছাবে বলো তো তোমরা। ধরো তুমি একজন ভোক্তা, তোমার ভারসাম্য কোথায়? তোমার পকেটে 10 টাকা আছে এবং তোমার মন চাইছে 10 টাকার একটা জিনিস খাওয়ার জন্য। এই 10 টাকা দিয়ে তুমি যখন তোমার উপযোগ সর্বোচ্চ করতে পারবে, তখন আমি বলবো ভোক্তা ভারসাম্য অবস্থায় পৌঁছেছে। এই জিনিসটাকে যদি আমরা ইকোনমিক্যালি ডিফাইন করি বা ইকোনমিক্যালি অ্যানালাইসিস করি, তখন দেখা যাবে বিষয়টা এই যে ভোক্তার ভারসাম্য হবে তখন যখন তার দামের অনুপাত এবং প্রান্তিক বদলের হার সমান হবে। দেখো, আমরা যদি বলি এটা হচ্ছে একজন ভোক্তার, তোমার হচ্ছে বিভিন্ন ধরনের চয়েস কার্ড বা তোমার হচ্ছে নিরপেক্ষ রেখা বা ইনফ্লুয়েন্স কার্ড। তো দেখো, এখানে আমি চিত্রটা একটু বেশি বড় হয়ে গেল, একটু ছোট করে আঁকি। তো এই 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 তো এখন আমার বাজেট রেখা হচ্ছে, মনে করো এখানে এইভাবে গিয়েছে। তো বাজেট রেখা যেই পয়েন্টে নিরপেক্ষ রেখার সঙ্গে ট্যানজেন্ট হয়, সেই পয়েন্টটি মূলত ভোক্তার ভারসাম্য নির্ধারিত হয়। আমি আরেকবার বলি, বাজেট রেখা যেই বিন্দুতে নিরপেক্ষ রেখার সঙ্গে স্পর্শক হয়, সেই বিন্দুতে তোমার হচ্ছে ভোক্তার ভারসাম্য হয়। এই বিন্দুতে আসলে কি হয় সেটা হচ্ছে, আমরা জানি নিরপেক্ষ রেখার ঢাল এমআরএস সমান হচ্ছে তোমার, আমরা জানি ডেল ওয়াই বাই ডেল এক্স, এবং তোমার বাজেট রেখার ঢালকে আমরা বলি হচ্ছে পিএক্স বাই, মানে দামের অনুপাত। তো নিরপেক্ষ রেখার ঢাল যদি তোমার প্রাইস অনুপাত বা দামের অনুপাতের সমান হয়, তখন আমরা বলবো হচ্ছে ভোক্তা ভারসাম্য অবস্থায় পৌঁছেছে। অর্থাৎ ভারসাম্যের ক্ষেত্রে আমাদের যেটা জরুরি সেটা হচ্ছে বাজেট রেখাকে অবশ্যই তোমার হচ্ছে নিরপেক্ষ রেখার সঙ্গে স্পর্শ হতে হবে। এখন তোমার এখানে একটা বিষয়, একটা মজার বিষয় আছে। বিষয়টা হচ্ছে এই যে তোমার মানে বাজেট রেখার সঙ্গে নিরপেক্ষ রেখার যদি স্পর্শক হয়, তাইলেই কি তোমার হচ্ছে ভোক্তা ভারসাম্যে পৌঁছাবে? মানে বাজেট রেখার সঙ্গে যেই বিন্দুতে তোমার হচ্ছে নিরপেক্ষ রেখা স্পর্শক হয়েছে, সেই বিন্দু কি সবসময় ভারসাম্য থাকবে? প্রশ্ন বুঝতে পারো না তোমরা? আমি আরেকবার বলি, আমরা এখানে বললাম যে যেই বিন্দুতে বাজেট রেখার সঙ্গে নিরপেক্ষ রেখার স্পর্শক হবে, সেই বিন্দুতে ভোক্তা ভারসাম্যে পৌঁছবে, কথা সত্য। কিন্তু এখানে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা স্পর্শক হলেই কি ভোক্তা ভারসাম্যে পৌঁছাবে কিনা? না, নিরপেক্ষ রেখা এবং তোমার এই বাজেট রেখা যদি স্পর্শক হয়, সবসময় ভোক্তা ভারসাম্যে পৌঁছাবে না। ভারসাম্যের জন্য আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে কি, দেখো মনোযোগ দিয়ে চিত্রটা দেখো। এই আঁকলাম, আঁকার পরে দেখো এই হচ্ছে একটা বাজেট রেখা, ঠিক আছে? এখন দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, এই একটা নিরপেক্ষ রেখা, ঠিক আছে? এই আরেকটা নিরপেক্ষ রেখা মনে করো তোমার হচ্ছে এই। এখন আমাকে বলো তো দেখি, এটা একটা নিরপেক্ষ রেখা, ধরো আইসি 1, এটা একটা নিরপেক্ষ রেখা আইসি। আচ্ছা, একটু বড় করে আঁকি। ধরো এই হচ্ছে তোমার বাজেট রেখা, এটা হচ্ছে একটা নিরপেক্ষ রেখা। ধরো আরেকটা নিরপেক্ষ, ধরো হচ্ছে তোমার
এটা এটা IC1, এটা IC2 ধরো। তা আমাকে বলো এই বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হবে না এই বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হবে? তোমাদের কথা মতো তো দুই বিন্দুতে ভারসাম্য হওয়ার কথা, যেহেতু আমি বললাম যে তোমার যেই বিন্দুতে বাজেট রেখা নিরপেক্ষ রেখার সঙ্গে ট্যানজেন্ট হয় সেই বিন্দুতে ভোক্তার ভারসাম্য হওয়ার কথা না, কিন্তু না। বিষয়টা হচ্ছে এখানে ভারসাম্য হবে এই পয়েন্টে, কারণ ভারসাম্যের যেটা একটা শর্ত হচ্ছে তোমার যে তোমার এই যে ভারসাম্য বিন্দুতে তোমার বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা স্পর্শক হবে এক। দ্বিতীয় শর্ত হচ্ছে ভারসাম্য বিন্দুতে তোমার হচ্ছে নিরপেক্ষ রেখাকে উত্তল আকৃতির হতে হবে। ভারসাম্যতে নিরপেক্ষ রেখাকে তোমার হচ্ছে উত্তল আকৃতির হতে হবে। তো উত্তল আকৃতির যদি না হয় তাহলে আমরা বলবো হচ্ছে তোমার ভারসাম্যে পৌঁছায় নাই। বুঝছো? তার মানে ভারসাম্যের শর্ত হচ্ছে তোমার MRS কি বলি তোমার বাজেট রেখা এবং তোমার নিরপেক্ষ রেখা স্পর্শক হবে, আরেকটা হচ্ছে ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখা উত্তল আকৃতির হবে। এই হচ্ছে তোমার ভারসাম্যের দুইটা শর্ত। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা ভোক্তার ভারসাম্য আমরা কি বললাম আরেকবার বলি। একটা বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা যেই বিন্দুতে ট্যানজেন্ট বা স্পর্শক হয় সেই বিন্দুতে ভোক্তা ভারসাম্যে পৌঁছায়। এবং ভারসাম্য বিন্দুতে আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা স্পর্শক হলেই কিন্তু ভারসাম্য হবে না। ভারসাম্যের জন্য আরেকটি জিনিস দরকার, সেটা হচ্ছে অবশ্যই ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখাকে উত্তল আকৃতির হতে হবে। এই হচ্ছে আমাদের এতক্ষণের আলোচনা। আমার মনে হয় বিষয়টা তোমরা এখন মোটামুটি পরিষ্কার। আমি মুছতেছি, দেখো একবার। ওকে, দেখছো তোমরা? ফাইন। আচ্ছা, এখানে ঠিক আছে, মুছে দিই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার এখন আমরা দেখবো কর্নার সলিউশন। আমরা এখন যেটা দেখবো এটার নাম হচ্ছে কর্নার সলিউশন। এটা তোমরা আগে দেখো নাই কখনো, এটা প্রথম দেখবা। এটাকে বলে কৌণিক সমাধান বা কর্নার সলিউশন। জিনিসটা আসলে কি? আচ্ছা, এমন কি হয় না যে দুইটা দ্রব্য কি আমাকে সবসময় ভোগ করতে হবে? আমি একটা দ্রব্য ভোগ করে কি ভারসাম্যে পৌঁছাইতে পারি না? মনে করো তোমার কাছে বাটা এবং অ্যাপেক্স, তোমার কি বাটাও লাগবে অ্যাপেক্সও লাগবে? বা তোমার মনে করো দুইটা ধরো ধরো দুইটা আমি ফিল্ম ফটো ফুজি এবং হচ্ছে মনে করো তোমার হচ্ছে কোডাক, দুইটা তোমার হচ্ছে ফিল্ম মানে ছবি তোলার দোকান মনে করো বা ছবি তোলার কোম্পানি আছে। তোমার কি দুইটাতেই ছবি তুলতে হবে? একটাতে বেশি একটাতে কম? এমন হয় না যে তুমি শুধু ফুজিতেই তুলবা বা তুমি শুধু কোডাকেই তুলবা। আমি বলতে চাচ্ছি দুটি পণ্য যখন পরিপূর্ণ পরিবর্তক দ্রব্য হবে তখন কৌণিক সমাধানের মাধ্যমে ভোক্তা ভারসাম্যে পৌঁছাতে পারে বা পৌঁছাবে। আমি আবারও বলি, দুটি পণ্য যখন পরিপূর্ণ পরিবর্তক দ্রব্য হবে তখন ভোক্তা কৌণিক সমাধানের মাধ্যমে বা কর্নার সলিউশনের মাধ্যমে ভারসাম্যে পৌঁছাবে। মনোযোগ দিয়ে বিষয়টা দেখো। আর কৌণিক ভারসাম্য হয় দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে দুটি পণ্য যদি পরিপূর্ণ পরিবর্তক দ্রব্য হয়, আরেকটা হচ্ছে দুটি পণ্যের মধ্যে তোমার হচ্ছে প্রান্তিক বদল, দুটি পণ্য যদি পরস্পরের মধ্যে তোমার হচ্ছে এটা কি বলে জানি, দুটি পণ্য যদি সম্পূর্ণ, এটা তোমাদের বইয়ের ভাষাটা আমি দেখি একটু সুন্দর আছে, দুটি পণ্য যদি, এটা তো সুন্দর কি ল্যাঙ্গুয়েজ লিখছে, এটা হয় না, দুটি পণ্য যদি সম্পূর্ণ পরিবর্তকের অধিক তোমার হচ্ছে যদি তাদের ইয়া থাকে, কি বলে, দুটি পণ্য যদি সম্পূর্ণ পরিবর্তকের অধিক হয় তখনও কৌণিক ভারসাম্য দ্বারা আমরা সমাধান করতে পারি। আমি আবারও বলি, একটা হচ্ছে দুটি পণ্য পরিপূর্ণ পরিবর্তক দ্রব্য হলে আমরা তোমার হচ্ছে কর্নার সলিউশন করবো, আরেকটা হচ্ছে দুটি পণ্য যদি পরিপূর্ণ পরিবর্তকের অধিক হয় তখনও আমরা তোমার হচ্ছে কর্নার সলিউশনের মাধ্যমে ভারসাম্যে পৌঁছাবো। মনোযোগ দিয়ে বোর্ড দেখো। আচ্ছা দেখো, আমরা জানি দুটি পণ্য যদি পরস্পর পরিপূর্ণ পরিবর্তক দ্রব্য হয় তখন নিরপেক্ষ রেখা হয় এমন। আমি এখানে কিছু নিরপেক্ষ রেখা আঁকি, এগুলো কিন্তু নিরপেক্ষ রেখা, বাজেট রেখা না। আবার কেন এমন হয়েছে আমরা জানি, দুটি পণ্য যদি পরিপূর্ণ পরিবর্তক দ্রব্য, এটা কিন্তু তোমরা প্রথম ক্লাসে দেখছো, ভুলে গেলে কিন্তু চলবে না। ঠিক আছে, এখন আমরা চারটা আঁকি। এই চারটাই হচ্ছে তোমার চারটা নিরপেক্ষ রেখা। আমরা জানি যেই বিন্দুতে বাজেট রেখা নিরপেক্ষ রেখার সঙ্গে ট্যানজেন্ট হয় সেই বিন্দুতে ভোক্তার ভারসাম্য নিশ্চিত হয়। এখন যেহেতু আমি বললাম এটা কর্নার সলিউশন, তার মানে এটা মনে করো তোমার হচ্ছে এটা কোডাক, এটা মনে করো ফুজি, দুইটা ফিল্ম স্টুডিওর নাম বললাম। ধরো এই হচ্ছে আমার একটা বাজেট লাইন, এই হচ্ছে মনে করো আমার আরেকটা বাজেট লাইন। ঠিক আছে,
ধরো এটাকে দিলাম আমি এ বি, এটা হচ্ছে সি ডি, এটা মনে করো এক্স দ্রব্য, এটা হচ্ছে ওয়াই দ্রব্য। এখন খুব মনোযোগ দিয়ে দেখো, ভোক্তা কোথায় ভারসাম্যে পৌঁছাবে বলো তো দেখি? ভোক্তা কি এখানে ভারসাম্যে পৌঁছাবে, নাকি ভোক্তা এখানে ভারসাম্যে পৌঁছাবে বলো তো? ভোক্তা ডি বিন্দুতেও ভারসাম্যে পৌঁছাতে পারে, আবার এ বিন্দুতেও ভারসাম্যে পৌঁছাতে পারে। কিভাবে দেখো, এই প্রত্যেকটাই হচ্ছে তোমার চারটা নিরপেক্ষ রেখা। আমরা জানি তুমি যত উপরে নিরপেক্ষ রেখা যাবা তত তোমার উপযোগের পরিমাণ বাড়বে। এখানে সবচেয়ে উপরে নিরপেক্ষ রেখা এটা না, তাই তো? তার মানে এই নিরপেক্ষ রেখার সঙ্গে তোমার এইখানে যদি তুমি ভোগ করো, তার মানে কি তুমি শুধু প্রোডাক্ট ভোগ করছো, আর এখানে যদি তুমি ভোগ করো তাহলে তুমি শুধু ফুজি ফুজি ভোগ করছো। তার মানে তুমি এখানে ভোগ করলেও তোমার কৌণিক ভারসাম্য হবে। কৌণিক ভারসাম্য কেন বলে এটাকে জানো? এটা কোণাতে ভারসাম্য হয়, এই জন্য এটাকে বলে কৌণিক ভারসাম্য। এই কোণাতেও ভারসাম্য হতে পারে, এই কোণাতেও ভারসাম্য হতে পারে। কিন্তু তোমরা আগে যে ভারসাম্যের শর্ত পড়ছো, এখানে কি স্পর্শক হয়েছে? না। কৌণিক ভারসাম্যের ক্ষেত্রে স্পর্শক হওয়াটা খুব একটা জরুরি না, এবং দুটি দ্রব্য যদি পরিপূর্ণ পরিবর্তক দ্রব্য হয় তখন তোমার হচ্ছে স্পর্শক হওয়া ভারসাম্যের শর্ত হবে না। তখন আমরা এইভাবে তোমার হচ্ছে ভারসাম্য নির্ণয় করব। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেখো এখানে এবি হচ্ছে একটা বাজেট রেখা, সিডি হচ্ছে একটা বাজেট রেখা। ডি বিন্দুতেও ভারসাম্য হতে পারে, এ বিন্দুতেও ভারসাম্য হতে পারে। কিন্তু তোমরা যদি মনে করো যে এবি এই যে এডি, এই যে রেখাটা, এইখানে কি ভারসাম্য হওয়া সম্ভব কিনা? এই রেখা পুরাটাই না। এই রেখায় যদি তোমার হচ্ছে যদি ভারসাম্য হইতো, তাহলে তোমার নিরপেক্ষ রেখা এবং হচ্ছে তোমার বাজেট রেখা দুইটা একাকার হয়ে যেত। এই জন্য এখানে ভারসাম্য সম্ভব না। এবং মাথায় রাখবা, দুটি দ্রব্য যদি পরিপূর্ণ পরিবর্তক দ্রব্য হয়, তখন আরেকবার দেখাই, এখানে হচ্ছে আমি চারটা নিরপেক্ষ রেখা আঁকলাম। দেখো এটা নিরপেক্ষ রেখা কিন্তু, হ্যাঁ, এটা একটা বাজেট রেখা, এটা আরেকটা বাজেট রেখা। আঁকার পরে আমরা এখানেও ভারসাম্য করতে পারি, এখানেও ভারসাম্য হতে পারে। তবে কখনোই এটা ভারসাম্য হবে না, কারণ এখানে দুইটাই আছে, এবং এখানে যদি ভারসাম্য হয় তাহলে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা দুইজন একদম একাকার হয়ে যাবে। এটা হবে না, এটা সম্ভব না। এই জন্য আমরা এই কোণায় যেহেতু ভারসাম্য হচ্ছে, এই জন্য আমরা এই সলিউশনটাকে বলি তোমার হচ্ছে কর্নার সলিউশন বা কৌণিক ভারসাম্য। আমরা এখন যেটা দেখালাম সেটা হচ্ছে তোমার দুটি পরিপূর্ণ বিকল্প দ্রব্যের ক্ষেত্রে কৌণিক ভারসাম্য আসলে কেমন হয়। এখন আমরা যেটা দেখব তোমার, অর্থাৎ এখান থেকে তোমরা কি বুঝছো আমাকে বলো তো? মানে ভোক্তা যে কোনো একটা দ্রব্য ভোগ করেই তোমার হচ্ছে ভারসাম্যে পৌঁছাতে পারে। এই জন্যই তোমার হচ্ছে কোণায় হয় এই কোণায় ভারসাম্য হবে, অথবা এই কোণায় ভারসাম্য হবে। এই কোণায় যদি ভারসাম্য হয় সে শুধু ফুজি ভোগ করছে, এই কোণায় যদি ভারসাম্য হয় তার মানে সে শুধু কোডাক ভোগ করছে। এই একবার দেখে নাও, একদম সহজ, যে কোনো বই দিয়ে তোমাদের এটা আছে। আচ্ছা, এখন আমি বিষয়টা একটু মুছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার এটাকে আমরা বলবো হচ্ছে তোমার, এখন দুটি দ্রব্য যদি সম্পূর্ণ পরিবর্তকের অধিক যদি হয়, সম্পূর্ণ পরিবর্তকেরও যদি অধিক হয়, তখন তোমার হচ্ছে নিরপেক্ষ রেখার আকৃতি কেমন হয়? তখন নিরপেক্ষ রেখার আকৃতি হয় এমন, এমন এবং এমন। এক্ষেত্রেও তোমার হচ্ছে আমাদের সাধারণ ভারসাম্য তোমরা যেটা দেখছো সেই নিয়ম এখানে অ্যাপ্লাই করা যাবে না, কারণ আমরা দেখছি সাধারণ ভারসাম্যের ক্ষেত্রে আমরা দেখতে পাইছি তোমার হচ্ছে এই হচ্ছে বাজেট রেখা, এই হচ্ছে নিরপেক্ষ রেখা। এখানে নিরপেক্ষ রেখার আকৃতি দেখছো? তোমাদের মনে আছে তোমরা যখন ওই যে প্রান্তিক বদলের হার দেখছিলা, বলো তো এখানে প্রান্তিক বদলের হার কেমন? ক্রমবর্ধমান। যখন তোমাদের প্রান্তিক বদলের হার পড়ানো হয়েছিল তখন আমি বলছিলাম যে ক্রমবর্ধমান প্রান্তিক বদলের হারের বেলায় তোমার এই আইসি বা ইনফ্লুয়েন্স কার্ভ অবতল আকৃতির হয়। অবতল আকৃতির কারণে এই ধরনের বিষয়টা হবে। আচ্ছা, এখন এখানে আসলে ভারসাম্যটা কিভাবে হবে? যেহেতু আমি বললাম এটা কৌণিক ভারসাম্য, তার মানে হচ্ছে হয় আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, হায়ার আইসি গিভস হায়ার ইউটিলিটি। মানে যত উপরে নিরপেক্ষ রেখায় যাবা ততই তোমার উপযোগের পরিমাণ বাড়বে। এবং আমরা কি চাই? বেশি উপযোগ পেতে চাই না সবাই। এই জন্য হয় এখানে ভারসাম্য হবে, নয় এখানে ভারসাম্য হবে। ধরো এটা আমি দিলাম, মনে করো তোমার হচ্ছে কি দিব, উদাহরণ দিব কি, দ্রব্যই দিই, এক্স দ্রব্য, এটা মনে করো ওয়াই দ্রব্য ধরো। তাইলে তুমি এভাবেও করতে পারো, আবার তুমি এভাবে, যেভাবে খুশি করো, অসুবিধা নেই। তাহলে এখানেও ভারসাম্য হতে পারে, এখানেও ভারসাম্য হতে পারে। এখানে ভারসাম্য হওয়ার অর্থ কি? তুমি শুধুমাত্র এক্স দ্রব্য ভোগ করছো। এইখানে ভারসাম্য হওয়ার অর্থ হচ্ছে তুমি শুধুমাত্র ওয়াই দ্রব্য ভোগ করছো। যেখানেই ভোগ করো সমস্যা নেই, এখানেও ভোগ করতে পারো, এখানেও ভোগ করতে পারো, যেখানেই ভোগ করো তোমার ভারসাম্য হবে। তবে
যেহেতু এটা তোমার হচ্ছে দুটি পণ্য সম্পূর্ণ পরিবর্তকের অধিক যদি হয় তখন তোমার হচ্ছে এই ধরনের আকৃতি ধারণ করবে। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে দুটি পণ্য যদি তোমার নিরপেক্ষ রেখা যদি অবতল আকৃতির হয় তখন যদি আমাদেরকে ভারসাম্য আনতে হয় তখন আমাদেরকে তোমার হচ্ছে এইভাবে কর্নার সলিউশন, এটা হচ্ছে একটা বাজেট রেখা, এটা আর একটা বাজেট রেখা। এই বাজেট রেখায় যদি তুমি এখানে ভোগ করো তার মানে তুমি শুধুমাত্র ওয়াই দ্রব্য ভোগ করে ভারসাম্যে পৌঁছাবা, আর তুমি যদি এখানে ভোগ করো তার মানে তুমি শুধু এক্স দ্রব্য ভোগ করে ভারসাম্যে পৌঁছাবে। এই যে মাথায় রাখতে হবে, এখানে কি তোমার হচ্ছে স্পর্শক হয়েছে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা? না। তার মানে হচ্ছে দুটি পণ্য যদি পরিপূর্ণ বিকল্পের অধিক হয় তখনও তোমার হচ্ছে ওই তোমার নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা স্পর্শক হইতে হবে, ওই শর্তটা কাজে লাগবে না। এই হচ্ছে মূল আলোচনার বিষয়। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি ধারণা করতে পারছো। আরেকবার আমি দেখাই, দেখো কিছুই না, একদম সহজ, একদম সিম্পল, কোনো মানে কঠিন কোনো বিষয় না। এই এই তাই না, একটা নিরপেক্ষ রেখা, একটা নিরপেক্ষ রেখা, এই একটা নিরপেক্ষ রেখা। এটা কেন এমন হয়েছে? যেহেতু এখানে ক্রমবর্ধমান প্রান্তিক বদলের হার কার্যকর আছে। এখন তুমি যেহেতু আমরা জানি উপরে নিরপেক্ষ রেখাতে ভোগটা সবসময় চাই, যত উপরে যাবো তত উপযোগের পরিমাণ বাড়তে থাকবে। তুমি যদি শুধু এটা ভোগ করো, যেহেতু তোমার এটা দুটি দ্রব্য সম্পূর্ণ বিকল্পের অধিক তোমার হচ্ছে এই জন্য এখানে হচ্ছে তোমার হয় তুমি এই ভোগ করলা অথবা তুমি এই ভোগ, যেমন এই ভোগ করো, এখানেও ভারসাম্য হতে পারে, এখানেও ভারসাম্য হতে পারে। এখানে ভোগ করার অর্থ হচ্ছে এটা ধরো ওয়াই, এটা এক্স। তুমি যদি এখানে ভোগ করো তার মানে হচ্ছে তুমি এক্স দ্রব্য ভোগ করেই তুমি ভারসাম্যে পৌঁছাবা, আর তুমি যদি ওখানে ভোগ করো তার মানে হচ্ছে তুমি ওয়াই দ্রব্য ভোগ করেই ভারসাম্যে পৌঁছাবা। আমার মনে হয় বিষয়টা তোমরা এখন মোটামুটি পরিষ্কার। আচ্ছা, এখন তোমাদের যদি একটা পরীক্ষা একটা প্রশ্ন আসে যে বলো তো তোমরা যে ভারসাম্যের জন্য নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার স্পর্শক হওয়া যেমন যথেষ্ট নয়, নিরপেক্ষ রেখার উত্তলতাও তেমন অপরিহার্য নয়, তোমরা কি বিষয়টা প্রমাণ করতে পারবা? আরেকবার শোনো, ভারসাম্যের জন্য নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার স্পর্শক হওয়া যেমন জরুরি নয়, একইভাবে নিরপেক্ষ রেখার উত্তলতাও তেমন অপরিহার্য নয়। এটা ব্যাখ্যা করতে পারবা? আমার মনে হয় অবশ্যই তোমরা ব্যাখ্যা করতে পারবা। নিরপেক্ষ রেখা আমরা নর্মালি যেটা পড়ছি যে তোমার নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা তোমার ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত হচ্ছে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা তোমার হচ্ছে স্পর্শক হবে এবং নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল আকৃতির হবে, এটা নর্মাল সূত্র। এখন যখন আমার এখানে প্রমাণ করতে বলছে যে তোমার ভারসাম্যের জন্য নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা স্পর্শক হওয়া যেমন যথেষ্ট নয়, তেমনি নিরপেক্ষ রেখার উত্তলতাও তেমন অপরিহার্য নয়। হ্যাঁ, এটা অবশ্যই কথাটা সত্য, কারণ আমরা এই কিছুক্ষণ আগে কর্নার সলিউশনে দেখলাম না, দুটি পণ্য যদি পরিপূর্ণ পরিবর্তক দ্রব্য হয় তখন কিন্তু তোমার হচ্ছে কোনোটাই কাজের না। ওই তোমার ওই স্পর্শক হওয়া লাগবে না, আবার হচ্ছে তোমার ওই যে ওই কি বলে উত্তল আকৃতিরও কিন্তু নিরপেক্ষ রেখা হচ্ছে না। আবার যদি সম্পূর্ণ বিকল্পের অধিক যদি হয় দুইটা দ্রব্য, তখনও কিন্তু তোমার হচ্ছে এই যে তোমার এই তথাকথিত আমাদের যে ভারসাম্য সেটা কার্যকর। তার মানে ওরা যেটা বলছে ওই কথাটা হচ্ছে মোটামুটি সত্য, আমরা প্রমাণ করতে পারি। যেমন আমি আবারও দেখাই, তোমরা এই মাত্র যেটা দেখছো আর কি, এটা পরীক্ষাতে আসতে পারে। কর্নার সলিউশন এইভাবেও আসতে পারে, আবার এই এখন যেভাবে দেখাইতেছি আমি এভাবে আসতে পারে। ধর এখানে চারটা নিরপেক্ষ রেখা দিলাম, একই প্রশ্ন, মানে প্রশ্ন হচ্ছে কি ভারসাম্যের জন্য নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার স্পর্শক হওয়া যেমন যথেষ্ট নয়, তেমনি নিরপেক্ষ রেখার উত্তলতাও অপরিহার্য নয়। এর তাৎপর্য ব্যাখ্যা করো। তাৎপর্য ব্যাখ্যা করার বলে তোমরা লিখবে হচ্ছে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত আমরা জানি, কিন্তু যদি দুটি দ্রব্য পরিপূর্ণ পরিবর্তক দ্রব্য হয় এবং দুটি দ্রব্য যদি পরিবর্তকের অধিক হয় তখন তোমার হচ্ছে আমাদের এই তোমার এই যে ভারসাম্যের যে শর্ত সেটা প্রযোজ্য হবে না। দেখো আমরা এই মাত্র যে দুইটা চিত্র আঁকছি সেটাই আরেকবার আঁকি, একই জিনিস, এজন্য একই চিত্র আঁকতেছি, কিছু করার নাই। এই ঠিক একইভাবে এই দেখাবা, এই দেখাবা, এখানেও ভারসাম্য হতে পারে, এখানেও ভারসাম্য হতে পারে। এখানে কি তোমার নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা স্পর্শ হয়েছে? না। আবার এখানে কি তোমার হচ্ছে কি তুমি উত্তল আকৃতির নিরপেক্ষ রেখা দেখছো? এগুলো তো সব স্ট্রেট লাইন, তাই না? এখানেও সেম দেখো, এটা অবতল আকৃতির না, এটা কি উত্তল আকৃতির নিরপেক্ষ রেখা? না। এখানে কিভাবে ভারসাম্য হবে? এভাবে হতে পারে, এভাবে হতে পারে, যেখানেই হোক হয় এখানে হবে নয় এখানে হবে, একটা দ্রব্য ভোগ করেই ভোক্তা ভারসাম্যে পৌঁছাতে পারে। এই জন্য তোমার নিরপেক্ষ রেখার ভারসাম্যের জন্য তোমার হচ্ছে নিরপেক্ষ রেখা এবং তোমার হচ্ছে ওই কি বলে বাজেট রেখার স্পর্শক হওয়া যথেষ্ট না, আবার তোমার হচ্ছে নিরপেক্ষ রেখার উত্তলতাও অপরিহার্য নয়। এই এখন আমরা সবশেষে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে তিনটা জিনিস শুনবা মনোযোগ দিয়ে। আচ্ছা, নিরপেক্ষ রেখা
ও বাজেট রেখা নিরপেক্ষ রেখা উত্তল হলে তথা দুটি দ্রব্যের মধ্যে, কথাটা তোমাদের বইয়ের ভাষায় কি, আচ্ছা বইটা একটু এভাবে আমরা বলি যে তোমার এখানে আছে যে নিরপেক্ষ রেখা উত্তল হলে দুটি পণ্য স্বল্প মাত্রার বিকল্প হলে ভারসাম্যের জন্য বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার স্পর্শক একটি প্রয়োজনীয় শর্ত, তবে যথেষ্ট নয়। তার মানে নিরপেক্ষ রেখা যদি উত্তল আকৃতির হয় তবে পণ্য দুটি স্বল্প মাত্রায় বিকল্প হলে ভারসাম্যের জন্য বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা তোমার স্পর্শক একটি প্রয়োজনীয় শর্ত, কিন্তু যথেষ্ট না। যথেষ্ট শর্ত হচ্ছে স্পর্শক বিন্দুতে নিরপেক্ষ রেখাকে উত্তল আকৃতির হতে হবে, মানে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হতে হবে। এটা কি আমরা বলতেছি হচ্ছে উত্তল আকৃতির। কিন্তু 2 নম্বর যদি বলি আমি যে তোমার দুটি দ্রব্য যদি পরিপূর্ণ পরিবর্তক দ্রব্য হয় তখন কিন্তু তোমার হচ্ছে ওই কোনোটাই জরুরি না। কারণ হচ্ছে আমরা দেখলাম যে দুটি দ্রব্য যদি পরিপূর্ণ পরিবর্তক দ্রব্য হয় তখন তোমার এটা নিরপেক্ষ রেখা বাজেট রেখা স্পর্শক হয় না, আবার তোমার হচ্ছে ওই যে নিরপেক্ষ রেখা বাম দিক থেকে ডান দিকে উত্তল আকৃতিরও হয় না, সুতরাং দরকার নেই। আবার যদি দুটি দ্রব্য যদি পরিবর্তকের বা দুটি দ্রব্য যদি নিরপেক্ষ রেখা যদি অবতল আকৃতির হয় তখনও তোমার হচ্ছে বাজেট নিরপেক্ষ রেখা এবং তোমার বাজেট রেখা স্পর্শক হওয়া তেমন জরুরি না। আবার এটা তোমার বাদই দিলাম যে তোমার কি বলে ওই যে এটা কি বলে জানি তোমার ওই ওই উত্তল আকৃতির তো বাদ, অবতল আকৃতির যদি হয় তাহলে তোমার হচ্ছে নিরপেক্ষ এবং বাজেট রেখা স্পর্শক হওয়া কোনো জরুরি বা যথেষ্ট বিষয় না। এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনার বিষয়। এখন আমরা নেক্সট আলোচনায় যাই। একবার দেখে নাও, এতক্ষণ এটাই দেখছো, এটাই আরেকবার ঘুরে যদি আসে এভাবে আসতে পারে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার এটা তোমরা জানো, দেখাইছি যে দুটি দ্রব্য যদি সম্পূর্ণ পরিপূরক হয় তখন নিরপেক্ষ রেখার আকৃতি এমন হয়। এটা একটা নিরপেক্ষ রেখা, এখানে তোমার হচ্ছে ডান পায়ের জুতা, এখানে বাম পায়ের জুতা, বাম ডান, এখানে ভারসাম্য হবে। এখন তোমার এটা যদি আমি একটা ইয়া দিই, ধরো এটা একটা ইয়া দিলাম, এটা একটা ইয়া দিলাম, ধরো এই যে বিন্দু এটা এল আকৃতির হবে, এটাকে আমরা বলবো তোমার হচ্ছে এই বিন্দুতে তোমার হচ্ছে ভারসাম্য হবে। এটা একটা বাজেট রেখা এঁকে দাও, মানে বাজেট রেখা এটা, এই হচ্ছে তোমার নিরপেক্ষ রেখা। এটা কখন হয়? যখন তোমার দুটি দ্রব্য পরিপূরক হয় তখন তোমার তোমার নিরপেক্ষ রেখা এল আকৃতির হয়। আচ্ছা, আমাদের মোটামুটি অধ্যায়ের যেই প্রাইমারি যে আলোচনা সেটা মোটামুটি শেষ। এখন আমরা যা দেখব সবই তোমাদের জন্য মোটামুটি নতুন, এবং তোমরা মনোযোগ দিয়ে এখন থেকে পুরো যতগুলো ক্লাস হবে ভোক্তার আচরণ তত্ত্বের প্রত্যেকটি ক্লাসে মনোযোগ দিয়ে দেখবে। এখন থেকে সব কিছু নতুন জিনিস দেখতে পাবে। এটাও তোমাদের জন্য যদিও নতুন, তো আমি এখন আবার নতুন জিনিস শুরু করতেছি, তোমরা দেখো বুঝলাম। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভারসাম্যের পরিবর্তন। তোমরা ভোক্তার ভারসাম্য দেখছো না? ওই যে বাজেট রেখা নিরপেক্ষ রেখার সঙ্গে ট্যানজেন্ট হয়েছে, এই যে বাজেট রেখা, এই হচ্ছে নিরপেক্ষ রেখা, এখানে তোমার হচ্ছে ভোক্তার ভারসাম্য হবে, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এই হচ্ছে তোমার কমন, তোমরা জানো। কিন্তু ভারসাম্যের যদি পরিবর্তন হয় তখন কি হয়? ভারসাম্যের পরিবর্তন হয় দুই ভাবে। দামের পরিবর্তন হলে ভারসাম্যের পরিবর্তন হতে পারে, আবার তোমার হচ্ছে আয়ের পরিবর্তন হইলেও ভারসাম্যের পরিবর্তন হয়। দামের পরিবর্তনে ভোক্তার পরিবর্তন, ভারসাম্যের পরিবর্তন হলে এটাকে আমরা বলি দাম প্রভাব, আর আয়ের পরিবর্তনে তোমার হচ্ছে ভারসাম্যের পরিবর্তন হলে এটাকে আমরা বলি হচ্ছে আয় প্রভাব। আরও তোমার হচ্ছে কিছু আবার আরেকটা প্রভাব আছে, যদি তোমার হচ্ছে তোমার আয় দুটি পণ্যের দামের আপেক্ষিক পরিবর্তন হলে ভারসাম্যের পরিবর্তন হয়, এটাকে আবার বলে হচ্ছে বিকল্প প্রভাব। দুটি পণ্যের মধ্যে যদি দামের তোমার যদি আপেক্ষিক পরিবর্তন হয় তখন তোমার হচ্ছে যেই পরিবর্তন ঘটে এটাকে আমরা বলবো বিকল্প প্রভাব। এছাড়া আরও কিছু প্রভাব আছে, যেমন তোমার ব্যান্ড ওয়াগন এফেক্ট বলে, তারপর তোমার হচ্ছে স্নব এফেক্ট বলে, ভেভলেন এফেক্ট। তিনটা নতুন, এটা তোমরা সামনে আমি যখন দেখাবো তখন বুঝতে পারবো। আচ্ছা, আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে দাম প্রভাব নিয়ে আজকে আমি আলোচনা করব। নেক্সটে আমরা পুরো অধ্যায়, এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি ইকোনমিক্সের স্টুডেন্ট, তোমরা এই অধ্যায়টা একটু মনোযোগ দিয়ে বাসায়ও বুঝবা, এবং আমার ভিডিওটাও মনোযোগ দিয়ে দেখবা। কাছাকাছি থাকলে একটু সুবিধা হতো, তোমাদেরকে আমি কিছু জিনিস আরও ক্লিয়ারলি হয়তো এক্সপ্লেন করতে পারতাম উদাহরণের মাধ্যমে, কিন্তু আসলে যে ভিডিওর মাধ্যমে আসলে খুব
পরিপূর্ণভাবে আমি মনের ভাব কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করতে পারতেছি কিনা আমি কিন্তু নিশ্চিত না। আমার চেষ্টা তোমরা যেন আসলে বুঝতে পারো বিষয়টা, আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। ভারসাম্যের পরিবর্তন কি আলোচনা করবো আজকে? বললাম দাম প্রভাব। দেখো খুব সহজ, দাম প্রভাব বলতে আসলে আমরা কি বুঝি বলো তো তোমরা কেউ একজন? আচ্ছা, ভোক্তার আর্থিক আয় স্থির থাকা অবস্থায়, মানে তোমার আয় হচ্ছে স্থির, ভোক্তার আয় স্থির থাকা অবস্থায় দুটি পণ্যের মধ্যে যে কোনো একটির দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্যের যে পরিবর্তন ঘটে তাকে দাম প্রভাব বলে। আরেকবার বলি, আয় স্থির থাকা অবস্থায় দুটি পণ্যের যে কোনো একটির দামের পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্যের যে পরিবর্তন ঘটে তাকে আমরা বলতেছি হচ্ছে তোমার দাম প্রভাব। এখন দাম প্রভাব তোমার হচ্ছে দুইভাবে হয়, স্বাভাবিক বিষয়। কিভাবে হতে পারে? দাম কমার ক্ষেত্রে হতে পারে, দাম বাড়ার ক্ষেত্রেও হতে পারে। আমরা ফার্স্টে দেখি দাম কমার ক্ষেত্রে। দাম কমার ক্ষেত্রে মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, আমরা ফার্স্টে তো আমরা জানি যে এই হচ্ছে ভারসাম্য, জানি আমরা এই হচ্ছে একটা বাজেট রেখা, এই হচ্ছে নিরপেক্ষ রেখা। এখন মনোযোগ দিয়ে দেখবা, ধরো এটা ওয়াই দ্রব্য, এটা এক্স দ্রব্য। এখন কোনো কারণে মনে করো তোমার আয় কিন্তু ফিক্সড, আয় অপরিবর্তিত অবস্থায়, কোনো কারণে মনে করো তোমার হচ্ছে এক্স এর দাম কমে গেল, তো আগের পরিমাণ অর্থ দিয়ে তুমি এখন বেশি এক্স ভোগ করতে যাবে না, যেহেতু এক্স এর দাম কমে গেছে। তার মানে তুমি এখন এক্স একটু বেশি ভোগ করবা, তার মানে তোমার নতুন ভারসাম্য হবে এইখানে। এখান থেকে তুমি এখন এখানে আসছো না, এই যে এখান থেকে যে এখানে আসছো এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার দাম প্রভাব। আরেকবার দেখো, মনে করো আয় স্থির থাকা অবস্থায় এই হচ্ছে তুমি শুরুতে ভারসাম্যে ছিলা, তাই তো? এটা আইসি, এটা বাজেট লাইন, এটা হচ্ছে তোমার ওয়াই দ্রব্য, এটা এক্স দ্রব্য। আমরা ধরে নিলাম এক্স দ্রব্যের দামটা কমে গেছে, তোমার আয় যেহেতু ফিক্সড, কোনো দ্রব্যের যখন দাম কমে যায় সেই বাড়তি আয়টা দিয়ে তুমি কিন্তু এখন এক্স দ্রব্যটা একটু বেশি কিনবা, যেহেতু তোমার এক্সের দামটা কমে গেছে। তার মানে ওয়াই এর ভোগ অপরিবর্তিত রেখে তুমি এক্স এর ভোগটা বাড়াবা। তো যেহেতু এক্স বেশি ভোগ করবে, এখন তোমার ভারসাম্যটা একটু চেঞ্জ হবে না? তুমি এখান থেকে এখানে আসছো না, এই যে এখান থেকে যে এখানে আসছো এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার দাম প্রভাব। এখন এই যে আমরা যে দুইটা বিন্দু আছে না, এই দুইটা বিন্দুকে যোগ করে আমরা যে রেখা পাবো এটাকে আমরা বলবো হচ্ছে তোমার পিসিসি বা দাম ভোগ রেখা। কি বলে এটাকে? দাম ভোগ রেখা। এটা আইসি 2, এটা আইসি 1, এই আর কি, কিছুই না বিষয়টা। মানে আরেকবার দেখো, শুরুতে ছিল এখানে, দাম কমে গেছে এক্স এর, এই জন্য তুমি এখন এক্স এর ভোগ বাড়াবা। তাহলে ভোগ বাড়ালে তোমার হচ্ছে তোমার ভারসাম্য চেঞ্জ হবে না? এই যে এখান থেকে যে এখানে আসছো, এখান থেকে এখানে আসছো, এটাকে আমরা বলতেছি দাম প্রভাব। আর এই দুইটা বিন্দুকে যদি আমরা যোগ করি তাহলে আমরা যে রেখা পাবো এটাকে আমরা বলতেছি পিসিসি বা দাম ভোগ রেখা। এই একদম সহজ না বিষয়টা? আমার মনে হয় বিষয়টা একদম পরিষ্কার তোমরা। এখন আমরা তোমার হচ্ছে দাম বাড়ার ক্ষেত্রে আসলে কি হয় সেটা আমরা একটু দেখি। দেখো একই জিনিস, খুব বেশি পরিবর্তন নাই। দাম বেড়ে গেলে তোমরা কি করবা বলো তো? ওই জিনিস বেশি খাবা না কম খাবা বলো? ধরো এই হচ্ছে তোমার, একটু নিচে দিই, হ্যাঁ, ধরো তোমার এই হচ্ছে তোমার একটা ভারসাম্য, আগের ভারসাম্য আইসি 1, এটা হচ্ছে বাজেট রেখা। এখন এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। ধরো কোনো কারণে তোমার হচ্ছে জিনিসের দাম বেড়ে গেছে, এক্স এর দাম, ইনকাম অপরিবর্তিত আছে, ওয়াই ফিক্স, সুতরাং তুমি আগের থেকে এখন এক্স কম ভোগ করবা না। তার মানে তুমি এখন এখানে ছিল, আগে এক্স এই পরিমাণ ভোগ করতে, এখন এক্স এর ভোগটা কমাই দিবা। তার মানে তুমি এখন এখানে আসবা। এখানে আসার অর্থ হচ্ছে তুমি এই দুইটা বিন্দু পেয়েছো না, এই যে এখান থেকে যে এখানে আসছো এটাকে আমরা বলবো হচ্ছে দাম প্রভাব। এই এখন এই দুইটা বিন্দু যোগ করবা, এই যে রেখাটা যে পাবা এটাকে আমরা বলবো হচ্ছে তোমার দাম ভোগ রেখা বা পিসিসি। আরেকবার দেখো, দাম বাড়ার ক্ষেত্রে কি দেখাবো আমরা? শুরুতে তুমি এখানে ছিলা, তাই না? এখন যেহেতু তোমার এক্স এর দাম বেড়ে গেছে, তোমার ইনকাম অপরিবর্তিত আছে, ওয়াই এই পর্যন্তই ভোগ করবে। এখন এক্স এর ভোগটা কমাই দিতে হবে না, যেহেতু তোমার এক্স এর দামটা বেড়ে গেছে। তুমি নিচের দিকে যাবে না, নিচের দিকে গেলে তোমার এইভাবে এক্স এর ভোগটা কমাই দিতে হবে। এই যে দুইটা যে পয়েন্ট পাইছি, দুইটা পয়েন্ট যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো পিসিসি। আর এই পয়েন্ট থেকে যে এই পয়েন্টে আসছো
এটাকে আমরা বলবো হচ্ছে তোমার দাম প্রভাব। ওকে, এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আসলে এই পিসিসি জিনিসটা আসলে কি, এটার আলোচনা করে আমরা আজকে আলোচনা বা আমাদের ক্লাসটা আজকে শেষ করব। মনোযোগ দিয়ে তোমরা একটু দেখো। আমি জানি তোমরা মোটামুটি সবাই বেশ ভালো, তোমরা বাসায় প্রচুর পড়াশোনা করার ক্ষমতা রাখো, হয়তো বা তোমাদের এখন হয়তো একটু সুযোগের অভাব পাচ্ছ বা অনেকের বই নেই, তবে আমার বিশ্বাস তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখো, আমার মনে হয় তোমরা অনেক কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার দাম ভোগ রেখা। দাম ভোগ রেখা, আসলে দাম ভোগ রেখা কিন্তু আসলে তোমার হচ্ছে একটা মজার বিষয়। এটা কিন্তু খুবই খুবই চমৎকার একটা বিষয়। তোমরা দেখো, তোমরা কিন্তু দুইটা দাম ভোগ রেখা দেখছো। একটা আমি দেখাইছি এরকম, দেখো শুরুতে এখানে ছিল, দাম তোমার হচ্ছে কমে গেছে এক্স এর, তুমি এখান থেকে এখানে আসছো, এই পয়েন্ট দুটো যোগ করছো, তুমি কিন্তু এখানে এরকম একটা দাম ভোগ রেখা পাইছো পিসিসি। আবার একটা দেখছো কি, ধরো যে তোমার শুরুতে তুমি এখানে ছিল, এক্স এর দাম এখন বেড়ে গেছে, বেড়ে গেলে তোমার হচ্ছে এক্স এর ভোগ কমাই দিবা না, তুমি এখানে আসছো। এখন এই পয়েন্ট থেকে যে এই পয়েন্টে গেছো, এই দুইটা পয়েন্ট যদি যোগ করি আমরা কি পাবো, আরেকটা দাম ভোগ রেখা। তার মানে আমরা একভাবে দাম ভোগ রেখা এমন পাইছি, আবার দাম বেড়ে যাওয়ার কারণে আমরা দাম ভোগ রেখা পাইছি এমন। দুইটা শেপ কিন্তু তোমরা অলরেডি দেখে ফেলছো। আচ্ছা, দাম ভোগ রেখা জিনিসটা আসলে কি সেটা আগে শোনো। যে রেখার বিভিন্ন বিন্দু দাম পরিবর্তনের সাথে সাথে, খুব মনোযোগ দিয়ে শোনবা, যে রেখার বিভিন্ন বিন্দু দাম পরিবর্তনের, যে রেখার বিভিন্ন বিন্দু দাম পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তন তথা, যে রেখার বিভিন্ন বিন্দু দাম পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তন তথা ভারসাম্যের পরিবর্তন নির্দেশ করে, তাকে বলে তোমার হচ্ছে দাম ভোগ রেখা। আরেকবার শোনো, যে রেখার বিভিন্ন বিন্দু দামের পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তন তথা ভারসাম্যের পরিবর্তন দেখায়, তাকে বলে তোমার হচ্ছে দাম ভোগ রেখা। আচ্ছা, দাম ভোগ রেখা আসলে তোমার হচ্ছে বেশ কয়েকটা ধরনের হতে পারে। দেখো, খুব মনোযোগ দিয়ে দেখবা, অনেক অনেক ধরনের হয়, বুঝছো? এটা একটা মজা আছে, মানে এক দুই ধরনের না, এটা অনেক ধরনের হতে পারে। এখন আমরা একটু বিষয়টা দেখি কয় ধরনের আসলে তোমার হচ্ছে দাম ভোগ রেখা হয়। দেখো, এটা ডানে নিম্নগামী হতে পারে, অথবা এটা তোমার হচ্ছে ঊর্ধ্বগামী হয়, ডানে ঊর্ধ্বগামী হতে পারে। আবার তোমার এটা হচ্ছে এটা তোমার হচ্ছে বাম দিকে বাঁকানো হতে পারে, বাম দিকে বাঁকানো হতে পারে। আবার এটা তোমার হচ্ছে সমান্তরাল হতে পারে, সমান্তরাল হতে পারে। আবার এটা তোমার হচ্ছে লম্বালম্বী হতে পারে। এই 5 ধরনের শেপ হয় মূলত। আচ্ছা, এখন তোমার আমরা জানলাম যে দাম ভোগ রেখার আকৃতি আসলে কয় ধরনের হয়। ডানে নিম্নগামী হতে পারে, ডানে ঊর্ধ্বগামী হতে পারে, বাম দিকে বাঁকানো হতে পারে, আবার ভূমি অক্ষের সমান্তরাল হতে পারে। মানে একবার দেখো, তোমাদেরকে ঢুকানোর আগে আমি একটু দেখাই। তোমার হচ্ছে দেখি, ঠিক আছে, বামে বাঁকানো, ঊর্ধ্বগামী, নিম্নগামী। দেখো, এই হচ্ছে তোমার ঊর্ধ্বগামী, এই হচ্ছে নিম্নগামী। আবার বামে কিন্তু বাঁকানো বলছে, তাই না? বামে বাঁকানো এমনও হতে পারে, আবার এমনও হতে পারে, আবার এমন হতে পারে। এই 5 ধরনের মূলত তোমার হচ্ছে তোমার দামভোগ রেখা হতে পারে। এখন দামভোগ রেখা কেমন হবে এটা ডিপেন্ড করবে পণ্যের প্রকৃতির উপরে। স্বাভাবিক পণ্য, অস্বাভাবিক পণ্য, নিকৃষ্ট পণ্য, গিফেন দ্রব্য, এক এক পণ্যের জন্য তোমার হচ্ছে দামভোগ রেখা এক এক রকমের হবে। যেমন স্বাভাবিক পণ্য যদি হয় তখন দামভোগ রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। দুটি পণ্য যদি স্বাভাবিক পণ্য হয় তখন দামভোগ রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, নর্মাল তোমার হচ্ছে একটা চাহিদা রেখার মতো রেখা হয়। আবার দুটি পণ্য যদি নিকৃষ্ট যদি হয় তখন তারা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এটা হচ্ছে নিকৃষ্ট পণ্যের ক্ষেত্রে, এটা হচ্ছে সাধারণ বা স্বাভাবিক পণ্যের ক্ষেত্রে। এবার তোমার হচ্ছে দাম নিরপেক্ষ যদি পণ্য হয়, দাম নিরপেক্ষ, ধরো দাম নিরপেক্ষ মানে দাম নিরপেক্ষ, তখন তোমার এটা লম্বালম্বী হতে পারে, আবার
ভূমি অক্ষের সমান্তরালও হতে পারে। আবার এই আকৃতির কখন হবে বলতো? এই আকৃতির হবে তখন যখন দুটি পণ্য গিফেন পণ্য হয় বা অতি নিকৃষ্ট পণ্য হয়। আরেকবার বলতেছি, এটা হচ্ছে স্বাভাবিক পণ্য, এটা হচ্ছে নিকৃষ্ট পণ্য, এটা হচ্ছে গিফেন পণ্য। এই দুইটা হচ্ছে তোমার এই যদি নিরপেক্ষ হয়, দাম নিরপেক্ষ যদি পণ্য হয়, তখন হচ্ছে এই দুইটা হতে পারে। এটা হচ্ছে তোমার গিফেন পণ্য, এটা হচ্ছে সাধারণ পণ্য, এটা হচ্ছে নিকৃষ্ট পণ্য। এই 5 ধরনের আমরা তোমার হচ্ছে পিসিসি রেখা দেখতে পাই। এখন এখন আমি একটু তোমাদের একবার দেখে নাও, একদম সহজ বিষয়টা, একেবারেই সহজ, এটা মানে পানির মতো তোমাদের জন্য বিষয়টা। আচ্ছা, আজকে আর সামনে না আগে, আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা সামনের দিক থেকে পড়াশোনা আবার শুরু করব। ভালো থাকো, সুস্থ থাকো, আর সেফ থাকবা, যেখানে থাকো যেন সেফ থাকো। আর ঘর থেকে বের হওয়ার দরকার নাই, কারণ তোমরা একজন মানুষ মানে একটা পরিবারের কাছে একটা পৃথিবী। সুতরাং আমার একটা সাজেশন থাকবে, তোমার একার কারণে যেন তোমার পুরো পরিবার ক্ষতিগ্রস্ত না হয়। ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আল্লাহর কাছে দোয়া করবা যেন আল্লাহ সবাইকে হেফাজতে রাখে। আল্লাহ হাফেজ।